আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশে, বললেন প্রধানমন্ত্রী। একাদশ এসএমই পণ্যের মেলা উদ্বোধন। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার পুলিশের সহযোগিতা চেয়েছে পরিবার। কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা পর্যবেক্ষণে উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে পরিস্থিতি শান্ত। পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। এবার লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। 16 লাখের বেশি অবৈধ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী জুড়ে। চার্জ দেয়া হয় বিদ্যুৎ সংযোগ চুরি করে। আবাসিকের নামে চলছে বাণিজ্যিক মিটার। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশে। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নারী পুরুষকে সমানভাবে উদ্যোক্তা করতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে উল্লেখ করে উৎপাদনের পাশাপাশি উৎপাদিত পণ্যের নতুন নতুন বাজার তৈরির পরামর্শ দেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএমই খাতে অবদান রাখা 3 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। তা আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে জানিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19-এর অতিমারি, সমস্ত কাজ বন্ধ, পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। শ্রমগণ পরিবেশ তৈরির পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত, সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে, কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। পরে এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত 3 দিন ধরে তার সঙ্গে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তার পরিবারের সদস্যরা। বিকেলে নিখোঁজ এমপির স্বজনরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের কার্যালয়ে গিয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় গোয়েন্দা প্রধান সাংবাদিকদের জানান, নিখোঁজ সংসদ সদস্যের সন্ধানে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা নেওয়া হচ্ছে। গত 11 মে চিকিৎসার জন্য দর্শনার গেদে হয়ে ভারতে গিয়েছিলেন এমপি আনার। সবশেষ গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের উপর হওয়া হামলা পর্যবেক্ষণে উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের ৪৫তম পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, পরিস্থিতির দেখভালের প্রয়োজনে চিফ কনসালকে জানানো হয়েছে। এ সময় তিনি আরও বলেন, এই হামলায় কোনো বাংলাদেশি ছাত্র গুরুতর আহত হবার সংবাদ নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। বর্তমানে কিরগিজস্তানের পরিস্থিতি অনেকটাই শান্ত বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা ইতিমধ্যেই কিরগিজস্তানে আমাদের চিফ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। সেখানে যে বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এটুকুই আমাদের বলতে পারি। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। জিএম কাদের বলেন, বর্তমান আওয়ামী লীগ দল হিসেবে কিছু পেশাজীবী, কিছু সরকারি কর্মচারীর বড় একটা সংঘবদ্ধ দল হয়েছে। আওয়ামী লীগের আগের বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, কিন্তু এখন তারা জনগণের কাঁধে চেপে বসেছে। আজ দুপুরে রংপুর সার্কিট হাউসে 3 দিনের রংপুর সফরে এসে সব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে একটা গাছের মতো ছিল, কিন্তু এখন তারা পরগাছা হয়ে গেছে। আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা একটা গাছের মতো ছিল যে তাদের ছায়া সবাই বিশ্রাম নিতে পারে, এখন সেটা হয়ে গেছে একটা পরগাছা। সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কতগুলো কাল্ট বলে ইংরেজিতে, সিউএল কাল্ট, সেই কাল্ট হিসেবে তারা দল চালাচ্ছে। তাদের অন্ধ অ্যালিজিয়েন্স আর আনুগত্য লিডারশিপের দিকে, এবং সেখানে অপ্রয়োজনীয় এবং অনেক হাস্যকর অনেক ধরনের কার্যক্রম তারা একটা রিচুয়ালস হিসেবে করে যাচ্ছে। ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আর তাদের তথ্য আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। দুর্নীতি এবং পাচারের কারণে অর্থনৈতিক শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস হয়ে দেশের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? আপনাদের যে মাফিয়ারা, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে। পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের স্মৃতিধারা চূড়া জয়ের জন্য বাবরের যাত্রা শুরু করেছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। সকাল 8:30টা পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর শীর্ষ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। 11 বছর প্রতীক্ষার পর আরও একবার উড়েছে দেশের পতাকা। হিমালয়ের স্মৃতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। জানা যায় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের যাত্রা। লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে 2টি 8,000ই শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক যাত্রার বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে 2 মাসের মতো। উল্লেখ্য, এভারেস্টের চূড়ায় ওঠেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার। এরপর একে একে এভারেস্ট জয় করেন এম.এ. মুহিত, ওয়াসফিয়া নাজরিন ও খালেদ হোসেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
মেট্রো রেলের মতো জনবান্ধব পরিবহনের উপর 15% ভ্যাট আরোপ করায় এনবিআর এর উপর ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পরে ইতিবাচক আশ্বাস পাওয়ায় এনবিআর এর এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখতে মেট্রো রেলের ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান তিনি। রাজধানীকে ফিটনেসবিহীন যানবাহন মুক্ত করতে 2 মেয়রের সহযোগিতা চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। প্রায় 16 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী জুড়ে। এসব যানবাহন চার্জ করতে প্রয়োজন বিদ্যুতের, আর এই বিদ্যুৎ আসে অধিকাংশই সংযোগ চুরি করে নতুবা আবাসিক মিটারের নামে বাণিজ্যিকভাবে চালানোর মাধ্যমে। যদিও এসব অবৈধ বাহন নির্মূলে কাজ করছে ট্রাফিক বিভাগ। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রকাশ্যে দিনের আলোতে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুতের সাহায্যে চার্জ দেয়া এসব অবৈধ অটোরিকশা। নামমাত্র বৈদ্যুতিক মোটর বসিয়ে প্যাডেল রিকশাকে অটোতে রূপান্তর করে দিনের পর দিন অনিয়মকে যেন নিয়ম বানিয়েছেন কিছু মানুষ। বাস্তবতা যখন এমন, তখন আমাদের গন্তব্য তেজগাঁও এলাকার একটি গ্যারেজে। নিজ চোখেই দেখুন বিদ্যুৎ দিয়ে কি তেলেসমাতি কারবার চালাচ্ছে অটো ব্যবসায়ীরা, কিভাবে প্রকাশ্যে দিচ্ছেন অটো রিকশা চার্জ। মিটার বাণিজ্যিক না আবাসিক এমন প্রশ্ন করতেই চটে গেলেন তিনি, আর উত্তরটাও সোজাসাপটা। আপনি যদি এটা মিডিয়াতে করেন তো আমার ক্ষতি না, আপনি আমি সাক্ষাৎ কাজ দিন। আপনার কাছে কোনো কাগজপত্র নেই? কাগজপত্র আছে, ওই যে মিটার চলে, কাগজপত্র ছাড়া। তো একটু দেখান আমাদেরকে। এদিকে আমি সাথে লই ঘুরি। শুধু তেজগাঁও নয়, রাজধানী নগরীর গাবতলী, বসিলা, মোহাম্মদপুর, আগারগাঁও, ধানমন্ডি, কোনাবাড়ি, বেরিবাদ, মিরপুর 11, 12, 14 ও রূপনগর সহ উত্তর দক্ষিণখান, মাদারটেক এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে এসব ব্যাটারি চালিত অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। যদিও এসব নির্মূলে কাজ করছে ট্রাফিক বিভাগ। প্রতিটি ইজি বাইকে থাকে 60 ওয়াটের ব্যাটারি, যা সারা রাত চার্জ দিতে গেলে বিদ্যুৎ খরচ হবে 8 থেকে 10 ইউনিটের অধিক, যা অকপটে স্বীকার করলেন এই অটোরিকশা মালিক। কিন্তু এসব তো বাণিজ্যিক, আবাসিক না। না, এটা তো মানে আবাসিকই, তো আমরা জানি, এটা তো বাণিজ্যিক না। ট্রাফিক পুলিশের এই সার্জেন্ট বলছেন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের পাশাপাশি চার্জ দেওয়ার দোকানগুলো বন্ধের কাজ চলমান রয়েছে। ভিতরের রাস্তাগুলোতে আমাদের একটু কমে যাওয়া হয়, তো মেইন রাস্তার আশেপাশে যদি আমরা ওই ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলো পাই, আমরা সেক্ষেত্রে আটক করি, আটক করে রেকারিংয়ের সাহায্যে আমরা ডাম্পিংয়ে পাঠাই। বাণিজ্যিকের নামে এভাবেই আবাসিক থেকে সংযোগ নিয়ে ব্যাটারিতে চার্জ দিয়ে এভাবে অটোরিকশাগুলো দেদারসে চালানো হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এগুলো বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু তারপরেও কোনোভাবেই এসব দৌরাত্ম্যকে বন্ধ করা যাচ্ছে না। আর এসব বন্ধ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগী হতে হবে। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। এদিকে অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরে কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত চালকরা। বিকেল 4:30টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ইন্সপেক্টর মোখলেসুর রহমান বলেন, কালশীতে অটোরিকশার চালকরা সহিংস আচরণ করে পুলিশ বক্সে আগুন দিয়েছে। এর আগে অটোরিকশা চালকরা এই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। মিরপুর বেনারসি পল্লী 4 নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটো চালকরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার সময়সীমা। এই ধাপে 157টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার।
বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারণার শেষ দিন দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজ থেকে 157 উপজেলার মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের পরেই 2 দিন অর্থাৎ 23 মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন কেএনএ সদস্য নিহত হয়েছেন। দুপুরে রুমা উপজেলায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 7 মে রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানকালে গুলি বিনিময়ে কুকি চীন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছিল। এ সময় অভিযান চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহৃত বাংকার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি সহ ওয়াকিটকি সেট উদ্ধার করেছিল সেনাবাহিনী। দক্ষিণ উপকূল জুড়েই আজ থেকে শুরু হয়েছে মৎস্য আহরণের 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু জেলেরা বলছেন, দেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ করা যাচ্ছে না। তাই অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সঠিক সময়ে সহায়তা প্রদানের দাবি মৎস্য শিকারীদের। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট জানাচ্ছেন শামস আব্দুল উচ্ছ্বাস। গভীর সমুদ্র থেকে সুনীল অর্থনীতির সক্ষমতা বাড়াতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। টানা এই অবরোধে হতাশা প্রকাশ করেছেন মৎস্য সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘ এই নিষেধাজ্ঞার কবলে ধার দেনায় জড়িয়ে পড়েছেন সমুদ্রগামীরা। ফলে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পরিশ্রমী এই মানুষগুলোর কপালে। অনেক জেলে আছে, কোনো অনুদান পায় না। এই 65 দিন তারা কিভাবে চলবে? আমরা ঝড় বন্যার কবলে পড়লে আমাদের জন্য তো কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এই মুহূর্তে যদি আরো 65 দিন অবরোধ দেয়, তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যায়। ইন্ডিয়ান ডলার এই আমাদের মৌডুবির বয়ার কাছে এসে সব অনেক জালিয়ারা মাছ ধরে। বন্ধ করলে একসাথে বন্ধ করতে হবে। এমনকি সংকটকালীন সময়ে সরকারের দেয়া খাদ্য সহায়তাও যৎসামান্য বলে জানান জেলেরা। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা চালটা ঠিকমতো পাই, বাড়াই দেওয়ার কথা আসলে বাড়াই দেয়। যখন আমাদের বোট মার খেয়ে যায়, তলাইয়ে যায়, যাওয়ার পরে সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা উদ্ধার করার জন্য কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এদিকে নিষেধাজ্ঞা পালনে সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা জেলেদেরকে সচেতন করেছি এবং আমরা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ মৎস্য অধিদপ্তর সার্বক্ষণিক এই 65 দিন আমাদের অভিযান এবং টহল জোরদার থাকবে। তবে ঝড় বন্যায় উপকূলীয় জেলেদের নিরাপত্তার লক্ষ্যে উদ্ধারযান জরুরি প্রয়োজন বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেদের যেহেতু একটা দাবি রয়েছে, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি কোনো রেস্কিউ বোটের মাধ্যমে যদি এই অভিযান পরিচালনা করা হয়, রেস্কিউ করা হয় ঝড় বন্যার সময়, তাহলে আসলেই জেলেরা উপকৃত হবে। এই বিষয়ে আমরা সরকারকে যথাযথ মাধ্যমে আমরা অবহিত করব। শামস আব্দুল উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস তার অনুমোদিত পরিবেশক নিটল মোটরসকে সাথে নিয়ে পিকআপ সেগমেন্টের সর্বশেষ সংস্করণ নতুন যোদ্ধা গাড়ির উদ্বোধন করেছে। আরামদায়ক, নিরাপদ এবং স্টাইলিশ টাটা যোদ্ধা নিরবচ্ছিন্ন পণ্য পরিবহনে নিশ্চয়তা দেয় এবং দৈনন্দিন পরিবহনে গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে বলে মনে করছে টাটা। 1.5 টন পেলোডের টাটা যোদ্ধা কৃষি পণ্য, পোলট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্য সহ অনেক ধরনের ব্যবসার জন্য উপযুক্ত। সকালে গুলশান শুটিং ক্লাবের প্রধান অতিথি রাজীব জেসওয়ালের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নিটল নিলয় গ্রুপ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন তাদের সাথে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সবশেষ ক্রেতাদের হাতে ক্রয়কৃত নতুন পিকআপের চাবি হস্তান্তর করা হয়। দর্শক সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশে বললেন প্রধানমন্ত্রী। 11 এসএমই পণ্য মেলা উদ্বোধন।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার পুলিশের সহযোগিতা চেয়েছে পরিবার। কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা পর্যবেক্ষণে উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতি শান্ত। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। এবার লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। 16 লাখের বেশি অবৈধ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী জুড়ে। চার্জ দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ চুরি করে। আবাসিকের নামে চলছে বাণিজ্যিক মিটার। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /মাইটিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাইটিভি বাংলা এবং /মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।